স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বুধবারই দেশে আসছে ভারতের দেয়া উপহারের ২০ লাখ ডোজ। পেট্রোলের নিম্নমানের কারণে বন্ধ ১১ পরিশোধনাগার আবারও চালুর তৎপরতা, চাপের মুখে নমনীয় বিএসটিআই। দখলে উধাও রামচন্দ্রপুর খালের ১/৩ শিগগিরই উচ্ছেদ অভিযান, বুড়িগঙ্গার ২ একর তীরভূমি উদ্ধার। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ভারত সরকারের দেয়া করোনার ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে বুধবার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এ টিকা বন্ধুপ্রতিম বাংলাদেশকে উপহার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার, যার ছাড়পত্রের জন্য ওষুধ প্রশাসনে আবেদন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকা প্রয়োগের অনুমতি চেয়ে ওষুধ প্রশাসনে আবেদন করা হয়েছে। অনুমতি মিললেই করোনার টিকা মানবদেহে প্রয়োগ করা হবে। তবে উপহার হিসেবে পাওয়া টিকা কবে নাগাদ মানবদেহে প্রয়োগ করা হবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ভারত থেকে টিকা তেইশ তারিখে একটা ভ্যাকসিন আসছে ২ মিলিয়ন ডোজের একটা লট, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে উপহার দিচ্ছে। উপহার। আর এ নিয়ে আলোচনা করতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, ভারত থেকে টিকা আসছে আর ভারতে ইতিমধ্যেই প্রয়োগ শুরু হয়ে গেছে, তো সেখানকার অভিজ্ঞতা কি আমরা জানতে পেরেছি? এই টিকা দেওয়ার পর সেখানকার প্রতিক্রিয়াটা কি মানুষের? আপনি জানেন যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ ৩ কোটি ভ্যাকসিন কিনছে। তার আগে ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে ভারত বাংলাদেশে পাঠিয়েছে। এটি আগামী বুধবার এটির চালান এসে বাংলাদেশে পৌঁছবে। তার জন্য যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি ছাড়পত্র লাগে, সেই ছাড়পত্রের জন্য আজকে ওষুধ প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হয় এবং সন্ধ্যার সময় সেই ছাড়পত্রটি ওষুধ প্রশাসন অধিদপ্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ যে ধরনের দাপ্তরিক বিষয় ছিল কিংবা এই ভ্যাকসিনগুলো বাংলাদেশে আসার ক্ষেত্রে যে দাপ্তরিক যে প্রক্রিয়া, সেটি আসলে সম্পন্ন। বুধবার ভ্যাকসিনটি বাংলাদেশে আসার পরে সরাসরি এটি স্বাস্থ্য অধিদপ্তর কিংবা ভ্যাকসিনের জন্য যে স্টোর, সেখানে সরাসরি চলে যাবে। এটি প্রয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা জানা যায়নি যে এটি কখন প্রয়োগ করা হবে, এবং যে ৫০ লাখ ডোজের জন্য নাম নিবন্ধন এবং জেলা উপজেলা ভিত্তিক যে কমিটির মাধ্যমে নাম চূড়ান্ত করার যে বিষয়টি, সেটি আসলে সেটির মধ্যে এই ২০ লাখ ডোজ ভ্যাকসিন ইনক্লুড হবে কিনা, কিংবা এটি আলাদা করে দেওয়া, কিংবা এটি আগে শুরু হবে কিনা, সে বিষয়ে এখন আসলে নিশ্চিত নয়। তবে ভারতে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রয়োগে সেখানে এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো সেখানে অনিশ্চয়তা কিংবা কোনো আমরা আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রাজধানীতে ৩০০ কেন্দ্র থেকে দেয়া হবে করোনার টিকা। দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে মেট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানিয়েছেন, চলতি মাসের ২৬ তারিখের মধ্যে দেশে করোনা ভাইরাসের ৫০,০০০ ডোজ করোনার টিকা আসবে ভারত থেকে। এর বাইরে ভারত থেকে আরও কিছু টিকা উপহার হিসেবে পাবে বাংলাদেশ। বেসরকারিভাবে করোনা ভ্যাকসিন আমদানির অনুমতিও দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই দামও ঠিক করে দেবে সরকার। সেরামের টিকার পাশাপাশি ফাইজারের ৮ লাখ ডোজ করোনা টিকা পেতে কোভ্যাক্সের কাছে আবেদন করেছে বাংলাদেশ। প্ল্যান অনুযায়ী বাংলাদেশের প্রতিটি জেলায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং উপজেলা পর্যায়েও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা
করা হয়েছে। সেখানে কোল্ড চেইনের ব্যবস্থা আছে, রাখা হয়েছে এবং এটাও চিন্তা করা হয়েছে প্রয়োজনে ইউনিয়ন লেভেলে যাও ভ্যাকসিন দেওয়া হবে। সরকার শিগগিরই দেশের জনগণকে করোনার টিকা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার মতে সরকারি পরিকল্পনার সফল বাস্তবায়নের কারণেই করোনাকালেও দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে। বছরের প্রথম অধিবেশনে সোমবার বিকেলে রাষ্ট্রপতি তার ভাষণে আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা মোকাবেলায় পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রশংসিত হয়েছে। সুশাসন এবং আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যমত্য গড়ে তুলে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ করোনাকালে নানা খাতে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সব ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি সরকারের সবচেয়ে বড় অর্জন সাফল্যের সঙ্গে কোভিড-19 নিয়ন্ত্রণ। সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সব ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি সরকারের সবচেয়ে বড় অর্জন হল সাফল্যের সাথে কোভিড-19 নিয়ন্ত্রণ। কোভিড-19 মহামারী মোকাবেলায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ভারতের সিরাম ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের সাথে 3 কোটি ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় সিএমএসডি মাধ্যমে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ক্রয় বাবদ 60 মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা হয়। আমি আশা করছি সরকার খুব শীঘ্রই দেশের জনগণকে কোভিড-19 টিকা প্রদান করতে পারবে। দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,922 জনের। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 199টি ল্যাবে 12,707 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 697 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.49%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,28,329 জনে। সুস্থ হয়েছেন আরও 736 জন। এই নিয়ে মোট সুস্থ 4,73,173 জন। এসএসসি পরীক্ষার জন্য 26টি বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাস কমানো হয়েছে 30 ভাগ। এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাস কমানোর কাজও চলছে। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে এই 2 স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যারা এসএসসি পরীক্ষার্থী, করোনার কারণে তাদের 10ম শ্রেণীর ক্লাস হয়নি, যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তারা অনলাইনে ক্লাস নিয়েছে। এই অবস্থায় জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে সিলেবাস কমানোর কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শ্রেণীভিত্তিক 2 জন অভিজ্ঞ শিক্ষক এবং এনসিটিবির বিশেষজ্ঞরা মিলে এই কাজ করেন। যেসব অধ্যায় কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দেওয়া হয়েছে, অনেক বিষয়ের অধ্যায় ছোট করা হয়েছে। এসএসসি সিলেবাসটা আমাদের এই মাসের 15 তারিখের মধ্যে সম্পন্ন করে পাঠানোর কথা ছিল। আমরা 14 তারিখেই সেটাকে সম্পন্ন করেছি। করে আমরা 14 তারিখ, যেহেতু এটা বৃহস্পতিবার ছিল, 15-16 বন্ধ ছিল, আমরা 17 তারিখ রবিবার মন্ত্রণালয়ে এটা প্রেরণ করি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস থেকে স্কুল কলেজ খোলার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা বলছেন, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। যখনই সিদ্ধান্ত আসবে তখনই স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন। ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসির ক্লাস শুরুর পরিকল্পনায় এরই মধ্যে সম্পন্ন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 50% সিলেবাস কভার করা হয়েছে 9ম শ্রেণীতে বা 11 শ্রেণীতে। তো বাকি যেখানে 20% হতো সেটি হয়তো এই অনলাইন এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিতে বা
অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও। শিক্ষা গবেষকরা বলছেন সিলেবাস কমানোর সিদ্ধান্ত ভালো, তবে শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী যে বিষয়টা আসছে যে আমাদের সিলেবাসটা কমাতে হবে, সিলেবাসটা কমানো হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারিতে আমরা জানি যে ফেব্রুয়ারিতে খোলার কথা একটা নির্দেশনা আছে, সেটা হয়তো আসবে আমাদের কাছে এবং আমি মনে করি যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানোর কাজ চলছে। জুলাই অথবা আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের নির্দেশে মানসম্মত পেট্রোল বাজারজাত নিশ্চিত হলেও আবারও চালুর তৎপরতায় নিম্নমানের কারণে বন্ধ হয়ে যাওয়া 11 বেসরকারি পরিশোধনাগার। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসটিআইকে তারা চিঠি দিয়েছে পণ্য উৎপাদনের অনুমতি চেয়ে। চাপের মুখে 9 বছর আগের মানে পেট্রোল উৎপাদনের মানদণ্ড নির্ধারণ করতে খসড়া প্রজ্ঞাপন মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিএসটিআই। যদিও এ পদক্ষেপের ঘোর বিরোধী জ্বালানি মন্ত্রণালয় এবং ভোক্তা প্রতিনিধিরা। দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাতের মাধ্যমে উৎপাদিত পেট্রোলের মান উন্নয়নে প্রায় 1 দশক ধরে চেষ্টা করে আসছে সরকার। 3 দফায় পেট্রোলের মান নির্ণায়ক মূল অনুষঙ্গ রিসার্চ অক্টেন নম্বর RON 80 থেকে বাড়িয়ে 89 নির্ধারণ করেছে বিএসটিআই। ভোক্তাদের আবেদনের প্রেক্ষিতে বিএসটিআই নির্ধারিত মানের পণ্য বিক্রিতে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। এই অবস্থায় নতুন মানের পেট্রোল উৎপাদনে ব্যর্থ হওয়ায় গত বছরের মে থেকে বন্ধ 11টি ছোট আকারের বেসরকারি পরিশোধনাগার। সরকারের বারবার তাগিদের পরও মান উন্নয়ন না হওয়ায় তাদের উৎপাদিত পণ্য আর কিনছে না বিপিসি। কারখানার মান না বাড়িয়ে উল্টো পেট্রোলের মান কমানোর দাবি এসব রিফাইনারির মালিকদের। বন্ধ 11 কারখানা মালিকের তৎপরতায় শিল্প মন্ত্রণালয় মান কমাতে চিঠি দিয়েছে বিএসটিআইকে। সে অনুযায়ী গঠিত নতুন কমিটি সুপারিশ করেছে 2 বছরের জন্য 9 বছর আগের নিম্নমানের পেট্রোল উৎপাদনে অনুমতির। ক্ষতিকর কিছুই হলো না। 10 বছর যদি ক্ষতির কথা যদি না চিন্তা করে থাকেন, আর 2 বছরের জন্য হঠাৎ করে ক্ষতির প্রশ্ন হয়ে গেল, 10-12 বছর ধরে এইভাবেই চললো। এ সিদ্ধান্তকে বিপজ্জনক বলছেন পেট্রোলের মান নির্ধারণের আগের কমিটির প্রধান। আমরা কিন্তু অ্যালাউ করিনি, আমাদের কাছে কিছু প্রস্তাব আসলে রেকটিফাই করার। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাখছি। এটি তো খুবই লো, কারণ এটি তো পৃথিবীর কোথাও দেশে আছে বলে আমার তো জানা নেই। পেট্রোলের মান কমানোর বিপক্ষে জ্বালানি মন্ত্রণালয়ও। আমরা তো বাধ্য না খারাপ জিনিস কেনা, কে কি টাকা দিয়ে লস করে বিক্রি করতেছে সেটা আমাদের বিষয় না। আমি পয়সা দিয়ে কিনতে চাই, আমি ভালো জিনিস কিনতে চাই, ভালো পেট্রোলিয়াম প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত মানবেন না তারা। ক্ষমতা দেওয়া হয়েছে বলে বিএসটিআই যেন তেন প্রকারে স্ট্যান্ডার্ড মেনটেন করলেই সেটা চলতে পারে বা চলবে, এটা আমার ভাবার কোনো কারণ নেই। বিএসটিআই কাউন্সিল মেম্বার হিসেবে ক্যাব সেখানে আইনানুগ যেটা হওয়া দরকার সে ব্যাপারে ক্যাব যথাযথ উদ্যোগ নেবে। পেট্রোবাংলা বলছে নিম্নমানের পেট্রোল উৎপাদনের দায়ে 11 বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় কনডেনসেট পরিশোধনে কোনো সংকট নেই। মানসম্মত পেট্রোল অকটেন উৎপাদনে সক্ষম সরকারি বেসরকারি পরিশোধনাগারে পণ্য উৎপাদন অব্যাহত রয়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে আলোচনা করতে আশুলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। জনাব শামসুল আলম, এই যে আমরা শুনছিলাম যে এত বছর আগের মানে ফিরে যাওয়া, মানে মানটা কমিয়ে দেওয়া, এটার ব্যাপারে একটা সুপারিশ এসেছে, একটি চিঠিও এসেছে। তো এই যে সুপারিশ বা চিঠিতে কি মানে কোন যুক্তিটা দেখানো হয়েছে যে কারণে মান কমানোর কথা বলা হচ্ছে? দুজন অধ্যাপকের মুখ থেকে যে কথাটা শুনলাম, আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন, আমরা ক্যাবের থেকেও যেসব বক্তব্য এ ব্যাপারে প্রতিক্রিয়া হিসেবে দিয়েছি, সবগুলো কথারই একটাই তাৎপর্য, সেটা হচ্ছে যে আমি ভোক্তা, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাকে সঠিক দামে, সঠিক মানে, সঠিক মাপে পণ্য বা সেবা সরবরাহ করা। আলোচ্য কনডেনসেট শোধনাগার বেসরকারি পর্যায়ে তারা এটাকে শোধন করে মানসম্মত পেট্রোল উৎপাদনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার দায়ে
তাদের এই বরাদ্দ বাতিল করা হয়। এখানে উচ্চ আদালতেরও রায়ের প্রশ্নটি এসছে। তাদেরকে সেই সরবরাহের অর্থাৎ সেই কনডেন্সেট থেকে পেট্রোল বা ডিজেল উৎপাদনের যোগ্য করার জন্য যে মান নামানো হচ্ছে এবং এই মান নামানোর যে নির্দেশ শিল্প মন্ত্রণালয় দিয়েছে, আমাদের এই অধিকার খর্ব করা যে সঠিক মানে আপনার কাছে এই যে পেট্রোলের মান যদি কমানো হয়, মানে আগের মানে ফিরে যায়, তাহলে একটা তো আমরা বুঝতেই পারছি যে বায়ু দূষণ বা পরিবেশ দূষণের ব্যাপার আছে, আর কি কি এটার মানে কি কি ক্ষতিকর দিক আছে, কি কি বিষয়ে? প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আপনি যদি কোনো জীব জন্তুকে মানহীন খাবার খান, সেখানে একটা বড় প্রশ্ন রয়ে গেছে পোলট্রির ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, সেভ দি ফুড। তা আপনি মেশিন যন্ত্রপাতিকে যদি কার্যক্ষম রাখতে চান, তার যদি দীর্ঘায়ু চান, তাহলে তার ফুডটা কি সেভ হতে হবে না? তার ফুডেরও কি মান থাকতে হবে না? তার ফুডটাও দূষণ মুক্ত কিনা বা ভেজাল মুক্ত কিনা, সে ভেজাল মুক্ত খাবারের নিশ্চিত করতে হবে না? এটা তো বিশেষভাবে কারিগরি বিবেচনা। এই বিবেচনাকে উপেক্ষা করার এখতিয়ার বা উপেক্ষা করার প্রয়োজনীয়তা কেন শিল্প মন্ত্রণালয় হলো, সেটা আমার কাছে খুব এম শামসুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রকাশ এবং পরিবেশনের নিয়ন্ত্রণ চায় হাইকোর্ট। এ থেকে রাজস্ব আদায়ের জন্য 3 মাসের মধ্যে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জে.বি.এম. হাসান এবং বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তথ্য সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে এই আদেশ দিয়েছে হাইকোর্ট। গত বছর কেবল নেটফ্লিক্সই বাংলাদেশের গ্রাহকদের কাছ থেকে 180 কোটি টাকা আয় করেছে, কিন্তু কোনো রাজস্ব পায়নি সরকার। এসব প্ল্যাটফর্মে আপত্তিকর কন্টেন্ট পরিবেশন রোধের নির্দেশনা চেয়ে গত বছর রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। শুনানি নিয়ে বিটিআরসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার দুপুরে প্রতিবেদন জমা দেওয়ার পর 3 মাসের মধ্যে একটি নীতিমালা করার নির্দেশ দেয় আদালত। বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন, তাদেরকে আগামী 3 মাসের মধ্যে এই রেগুলেশনের একটা নীতিমালা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। বিটিআরসির আইনজীবী জানান, নীতিমালা করার জন্য গত জুন-জুলাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোকে আইনের আওতায় আনতে কাজ করছে এই কমিটি। ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করে কেউ, তাহলে ওইখান থেকে অ্যাডসোর্স 20% বাংলাদেশ গভর্নমেন্ট সরাসরি ওই ব্যাংকের থ্রুতে পেয়ে যায়। সো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট যে ট্যাক্স ভ্যাট পাচ্ছে না, পাচ্ছে হয়তো এখন আমাদের যে একটা নীতিমালার আকারে হয়তো পাচ্ছে না, এটা হয়তো ইন্ডিভিজুয়ালি পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা নীতিমালা থাকলে একটা সিস্টেমের মধ্যে আসবে সব কিছু। বিদেশি প্ল্যাটফর্মের মধ্যে নেটফ্লিক্স, হইচই, আমাজন ও জি5 রয়েছে। বঙ্গ, বিন্স, বাংলাফ্লেক্স ও বায়োস্কোপ হচ্ছে দেশি ওটিটি প্ল্যাটফর্ম। কোনো ধরনের ওটিটি প্ল্যাটফর্মের সাথেই চুক্তি নেই বিটিআরসির। এই পুলিশ মেয়েটা কিন্তু খুব বিরক্ত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্পদের হিসাব দাখিল না করার মামলায় প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে এ মামলার বিচারিক আদালতের নথি তলব করেছে উচ্চ আদালত। সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগের মামলায় বিচারিক আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিল শুনানির জন্য গ্রহণ করে ইশরাককে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া ইশরাক জামিনের আবেদন করলে সেটি বিবেচনা করতেও বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বছরের 27 নভেম্বরের এই মামলার রায়ে ইশরাক হোসেনকে খালাস দেয় বিচারিক আদালত। তিনি বিগত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। কক্সবাজার চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলোচিত ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ আলী ওরফে পাওয়ার আলীর অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক পর্যালোচনা শেষে দুদক তার সম্পদের বৈধ উৎস খুঁজে না পেয়ে অনুসন্ধান শুরু করেছে। সৈয়দ মোহাম্মদ আলী কক্সবাজার চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট। 1996 সালে জীবন শুরু করেছিলেন কক্সবাজার চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ আলীর বাসার গৃহকর্মী হিসেবে। কাজের দক্ষতা দেখে কিছুদিনের মধ্যে তাকে কক্সবাজার চেম্বারের পিয়ন হিসেবে নিয়োগ দেন মোহাম্মদ আলী। পিয়নের চাকরি পেয়েই শুরু হয় সৈয়দ মোহাম্মদ আলীর উত্থান।
প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম ব্যবহার করে শুরু হয় চাঁদাবাজি আর তদবির বাণিজ্য। এমনকি ভয় দেখিয়ে তার নিজের নিয়োগকর্তা মোহাম্মদ আলীর কাছ থেকে বাগিয়ে নেন কক্সবাজার চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্টের পদটিও। এছাড়া বয়োবৃদ্ধ নিয়োগকর্তা মোহাম্মদ আলীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম চেম্বারে, সেই হিসাবে সুযোগটা দিয়েছি। আমার দায়িত্ব কিভাবে করছে না করছে এগুলো খোঁজ খবর নিতে পারিনি আমি। একটি পোল্ট্রি ফার্ম, ডেইরি আর ইটের ভাটার সন্ধান পেয়েছে দুদক, কিন্তু সৈয়দ আলী কি করে এইসব প্রতিষ্ঠানের অর্থলগ্নি করেছে তা জানা যায়নি। তাছাড়া রয়েছে কক্সবাজার ও চট্টগ্রামে 3টি আলিশান বাড়ি, রাজধানীতে একাধিক ফ্ল্যাট ও ব্যক্তিগত 2টি গাড়িও আছে তার। বিভিন্নভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে এখন প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছে। আমরা এই অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অচিরেই একজন অনুসন্ধানকারী নিয়োগ করব। এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। এগুলি সব আমার বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র, আমি বলার কোনো ভাষা নেই। এদেরকে প্রমাণ করতে বলেন, হাজার হাজার কোটি টাকা প্রমাণ করতে এটা থাকবে না, এটা তো এরকম বাংলাদেশের ভিতরে থাকবে অথবা যে কোনো একটা জায়গায় থাকবে। গোয়েন্দা সূত্র জানায় বিভিন্ন সময় সৈয়দ মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন সংস্থায় অর্ধশত অভিযোগ এসেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 8ম শ্রেণী পাশ করে কানাডিয়ান এনজিও কর্মকর্তা পরিচয় দিতেন রুবেল নামের এক প্রতারক। আস্থা অর্জনের জন্য ঘুরে বেড়াতেন হেলিকপ্টারে। রোববার এই প্রতারককে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গত কয়েক বছরে প্রতারণা করে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। হেলিকপ্টারে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন শরীয়তপুরের মোহাম্মদ রুবেল। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য দরিদ্র পীড়িত এলাকায় ছবি তুলতেন ড্রোন দিয়ে। নিজেকে পরিচয় দিতেন কানাডিয়ান এনজিও কর্মকর্তা বলে। এনজিও থেকে 18 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার কথা বলে কুষ্টিয়ার খোকসা থেকে প্রায় 50 লাখ টাকা হাতে নেওয়ার অভিযোগ রুবেলের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, দরিদ্রদের তালিকা তৈরি করে তাদের ঘর তৈরি, স্কুল নির্মাণ, নদী রক্ষা, বাঁধ নির্মাণ সহ বিভিন্ন সেবামূলক আর্থিক অনুদানের টাকার 2.5% ট্যাক্স বাবদ এই অর্থ হাতিয়ে নেন তিনি। 4 কোটি টাকার একটা চেক দেখান, যে প্রথম পর্যায়ে 4 কোটি টাকার চেক আসবে, এই 4 কোটি টাকার যে ভ্যাট আসে এই ভ্যাটটা আপনারা জমা দেন। আমরা ঠিকাদারি কাজ করি, আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জলবায়ু পরিবর্তনের কাজ দেবে বলে 17 কোটি টাকার একটা প্রকল্প দেয় আমাদেরকে, এবং দিয়ে উনি বিভিন্ন সময় বিভিন্ন লোককে বায়াস সাজায় নিয়ে যায়, আমাদের সঙ্গে মিট করায়। পুলিশ বলছে, কুষ্টিয়া ছাড়াও মাগুরা, খাগড়াছড়ি, টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক রুবেল। জনগণের জন্য বিশ্বাস করানোর জন্য সে ঢাকা থেকে টিম নিয়ে যায়, ড্রোন ব্যবহার করে এবং ড্রোন দিয়ে ছবি তুলে জরিপ কাজ করে এবং সেখানে স্কুল তৈরি করবে। নদী ভাঙন এলাকার বাঁধ তৈরি সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো তৈরি করে দিবে। এগুলা সকলই করবে যে কানাডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, CCIC, কানাডিয়ান একটি এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, তাদের মাধ্যমে। অধিকতর তদন্তের জন্য রুবেলকে রিমান্ডে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সমিশন ক্রাইম বিভাগ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নকল প্রশাসন সামগ্রী তৈরির অভিযোগে পুরান ঢাকার উর্দু রোডে একটি কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান চলে। কারখানা থেকে 3 জনকে আটক করা হয়েছে। বিপাশা স্কিন কেয়ার স্নো তৈরির পর ভরা হচ্ছে কৌটায়। এরপর এই ক্রিম চলে যাবে পাইকারি বাজারে। ভেজাল উপকরণ দিয়ে তৈরি এই প্রসাধনী ত্বকের জন্য ক্ষতিকর বলছে ভ্রাম্যমাণ আদালত। কারখানার কর্মীরাও জানেন না এর ক্ষতিকর উপাদানের কথা। ওটা ভিতরে আমরা ভৈরা মার্কেটে সেল হয়, চক বাজার, ওইখান থেকে পাইকার হকরা নিয়ে যায়। নকল না আসলে এটা আমরা বলতে পারবো না, খালি তো জানি বিপাশা কসমেটিক। পুরান ঢাকার লালবাগে উর্দু রোডের বিপাশা কসমেটিক্স এন্টারপ্রাইজের কারখানায় তৈরি এসব প্রসাধনী। রং ফর্সা করার ক্রিম, গ্লিসারিন, অনুমোদনহীন উপকরণে তৈরি হচ্ছে এসব প্রসাধনী, যা ত্বকের জন্য ক্ষতিকর। প্রতিষ্ঠানের লাইসেন্স আছে বলে দাবি করলেও র্যাবের অভিযানের সময় তা দেখাতে পারেননি তারা।
আজকের যে অভিযান, এই অভিযানে এসে আমরা অনেকগুলি লাইসেন্সের যে শর্ত আছে সেই শর্তগুলি লঙ্ঘনের অনেকগুলি আলামত আমরা এখানে পেয়েছি। যেমন ইনগ্রেডিয়েন্টগুলি, ম্যাজিস্ট্রেট স্যার বলেছেন ইনগ্রেডিয়েন্টগুলির কোনো উৎপাদন তারিখ, ব্যাচ নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ বা লেবেলবিহীন। প্রতিষ্ঠানের কোনো পরিবেশ ছাড়পত্রও নেই। র্যাবের ম্যাজিস্ট্রেট জানান এসব প্রসাধনী ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তেমন বিভিন্ন লেবেলবিহীন অননুমোদিত কেমিক্যালস ইউজ করে কিন্তু এখানে আপনার স্কিন ক্রিম তৈরি করা হচ্ছে। বিপুল পরিমাণ ক্রিম কিন্তু বিভিন্ন সনাতন পদ্ধতিতে জাস্ট গরম পানির সাথে এই সকল কেমিক্যাল আইটেমগুলো মিশিয়ে এখানে যে কারিগর আছে উনি ব্যাখ্যা করেছেন যে তাদের কিন্তু কোনো কেমিস্ট নাই। প্রতিষ্ঠানের মালিক নাজিমউদ্দিন সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কারখানা থেকে আটক করা হয় ৩ জনকে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল দূষণে বেহাল মোহাম্মদপুর আদাবরের রামচন্দ্রপুর খাল। সিএস রেকর্ড অনুযায়ী ৩ কিলোমিটার খাল থাকার কথা থাকলেও আছে 2 কিলোমিটার। কারা দখল করেছে সেটা খুঁজে বের করেছে সিটি কর্পোরেশন। এরপর চালাবে উচ্ছেদ অভিযান। বিশেষজ্ঞরা বলছেন খাল বাঁচাতে হলে শুধু দখলমুক্ত করলেই চলবে না, পয়ঃনিষ্কাশনও বন্ধ করতে হবে। মোহাম্মদপুর আদাবর হয়ে রামচন্দ্রপুর খাল মিশেছে কল্যাণপুর খালের সাথে। খালের বিভিন্ন অংশ দখল করে গড়ে তোলা হয়েছে পাকা আধা পাকা স্থাপনা। খালের দুই পাশে থাকা দোকান বা বাজার থেকে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে, আর খাল পাড়ের বাসাবাড়ির জানালা দিয়ে ময়লা ফেলার ঘটনা ঘটছে অহরহ। 2000 সালে যখন আমরা এখানে আসি তখন এই খালের যেই অবস্থা ছিল সেটা এখন আর নাই। কিছু কিছু আছে ভরট করে লাইছে এই নিচে দেয়া, এখন এভাবেই আছে আর কি। নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলাইয়া খালের মধ্যে ময়লা ফেলার জন্য খালটা পুরো ভরাট হইতেছে, খালটা নোংরা হচ্ছে, মশামাছি হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRCর জরিপ বলছে দখলের কারণে খালটির দৈর্ঘ্য কমে গেছে 1/3। খাল থেকে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সরানোরও পরামর্শ তাদের। 2 কিলোমিটার বর্তমানে আছে, দ্যাট মিন্স 1 কিলোমিটার নাই। এটা হচ্ছে একটি মানে লেন্থের জায়গা থেকে আপনার দখল হয়েছে প্রচুর, আর একটি দখল আমরা দেখি সেটা হচ্ছে উইথের জায়গা থেকে। উত্তর সিটি কর্পোরেশন বলছে খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে, দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সিটি কর্পোরেশনের সার্ভেয়ার, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের সার্ভেয়ার একত্রে সমন্বিতভাবে মাপজোক করে খালের প্রকৃত দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করবেন। রামচন্দ্রপুর খাল উদ্ধারের পর চারিদিকে নির্মাণ করা হবে ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন করা হবে খালটিকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদীর জায়গা ও ব্যক্তির নামে রেকর্ড করে নির্মাণ করা হয়েছে বাড়ি, মালিকরাও নিয়মিত দিচ্ছেন খাজনা। তাহলে কিভাবে এসব সম্পত্তি খাস হলো, সে প্রশ্ন তাদের। আর BIWTA বলছে পুরনো সীমানা পিলারে আপত্তি ছিল তাদের, তাই যৌথ জরিপ অনুযায়ী বেদখল জমি উদ্ধার করছেন তারা। সোমবারের উচ্ছেদ অভিযানে উদ্ধার হয়েছে 2 একর তীরভূমি, উচ্ছেদ করা হয়েছে 5টি দোতলা ভবন সহ ছোট বড় 98টি স্থাপনা। কামরাঙ্গীরচরের মুসলিমবাগের বাগচানখা মৌজা, এই এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে নির্মাণ হয়েছে 5 তলায় ভবনটি, যার সবটুকুই নদীর তীরভূমি। তাই অভিযানের খবর পেয়ে নিজ দায়িত্বে ভাঙছেন স্থাপনা। বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারাও। বাড়িটির মালিকের দাবি নদীর সীমানা পিলারের বাইরে বাড়ি বানিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সও দিচ্ছেন নিয়মিত। আবার যখন ভাঙাচুরি করে তখন আমরা জায়গা ছাড়ি, তারপর বিবাদ নির্মাণ হয়, বিবাদ নির্মাণের পর রাস্তা নির্মাণ হয়, রাস্তা নির্মাণের পর গাছ লাগানো হয়, গাছ লাগানোর পর এই খুঁটি সীমানা নির্ধারণ করা হয় যে এই পর্যন্ত BIWTর জায়গা। এলাকার 64 নম্বর পিলার থেকে 79 নম্বর পিলার পর্যন্ত অন্তত 100টিরও বেশি 3 তলা ও 2 তলা ভবন রয়েছে। বাড়ি মালিকদের প্রশ্ন, খাজনা ট্যাক্স দেওয়ার পরও কিভাবে জমি খাস হয়। যদি এই সামনে যে সময় আমরা জমি কিনছি এই সময় যদি করতো এই জায়গা বিক্রি হইব না, এই জায়গা কোনো দলিল হইব না, আমরা যাইতাম গা। আমরা এই বাপের জায়গা আমরা ভাই বোন ভাগ করে থাকি, আমরা 5 ভাই বোন, আমরা এই জায়গায় একটু একটু করে ভাগ করে থাকি। এখন যদি সরকার নিয়ে যায় তাহলে আমাদের থাকার স্থান দেব। আমরা পরে জানি যে এই পিলার স্তরি শেষ সীমানা, এই কারণে আমরা এই বাবা এই ভিক্ষাই করে বাজারে উঠাইছি বাজার, আমার তো কোনো জায়গা নেই বাজার। BIWTA বলছে পুরনো সীমানা পিলারে তাদের আপত্তি ছিল, তাই যৌথ জরিপের মাধ্যমে ঠিক করা হয়েছে নতুন সীমানা। সে অনুযায়ী বেদখল জমি উদ্ধার করছে তারা। নদীর সম্পত্তি হলো
1 নং খাসখাতিয়ান, এটা সরকার মালিক। এটা যে ডিপার্টমেন্ট ব্যক্তিগতভাবে রেকর্ড করে ট্যাক্স নেয় তাদের সাথে আপনারা এই প্রশ্ন করেন। বিএডব্লিউ তো কারোর জমি দেয় না, ট্যাক্সও নেয় না, রেকর্ডও করে না। উদ্ধার করা ভূমি আবারও বেদখল হওয়া ঠেকাতে বেষ্টনী দিয়ে বনায়ন করার পরিকল্পনা নিয়েছে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশের এই পর্যায়ে খেলার খবর আর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মিডল অর্ডার ভারী করতেই বদলে যাচ্ছে সাকিবের পজিশন। ভবিষ্যৎ ভাবনায় একাদশে 3 পেসার চান ডমিঙ্গো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আগের সূচিতেই চায় বাফুফে। সেন্ট্রাল ভেন্যুতে হলে পেছাবে মার্চের বঙ্গবন্ধু গোল্ড কাপ। দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রোমাঞ্চিত বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। সেই রোমাঞ্চকে সাফল্যের রূপ দিতে সাকিব আল হাসানকে আবার ফেরানো হচ্ছে মিডল অর্ডারে। ফলে 3 খেলার সম্ভাবনা নাজমুল শান্তর। আর আনকোরা দল হলেও উইন্ডিজ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে শিশুদের প্রতি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সতর্কবার্তা। 2019 বিশ্বকাপে 3 ব্যাট করে দারুণ সফল সাকিব। এরপর পরে আসে নিষেধাজ্ঞা। ফিরে এসে সাকিব পাচ্ছেন না টপ অর্ডারে খেলার সুযোগ। হেড কোচ রাসেল ডমিঙ্গো ভবিষ্যতের কথা ভেবে মিডল অর্ডারে জোর দিতে চান। শান্তকে 3-এ খেলিয়ে পিছিয়ে দেয়া হবে সাকিবের পজিশন। 4, 5 ও 6-এ খেলবেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। আর সৌম্যকে দীর্ঘ সময়ের জন্য মিডল অর্ডারেই চান কোচ। অভিজ্ঞদের আমি পরের দিকে চাই। দলের জন্য যা ভালো হবে। সাকিবকে 4-এ খেলাতে চাই। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছে টাইগার দল। রং কিছুটা ফিকে করে দিয়েছে আনকোরা প্রতিপক্ষ। তারপরে উইন্ডিজ দলকে সমীহ করার কথা বলছেন ডমিঙ্গো। ওদের ঘরোয়াতে যারা খুব ভালো করেছে তারাই এসেছে। এরা সবাই জাতীয় দলে টিকে থাকতে চাইবে, বাংলাদেশকে হারাতে চাইবে যে কোনো মূল্যে। ফলে সহজ হবে না সিরিজ। তামিমের অধিনায়কত্বের শুরুর সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান কোচ। সাকিব, তামিম, লিটনদের সাথে নতুন ব্যাটসম্যান তৈরি করতে চান। তামিম ব্যাটিং ও অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই বোঝে। তার নতুন অধ্যায় শুরু হচ্ছে। আশা করি ভালো করবে। নতুন বোলার নিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব, তবে ব্যাটিং অর্ডারটা অবশ্যই অভিজ্ঞ হতে হবে। ভবিষ্যতের কথা ভেবে এই সিরিজে 3 পেসার নিয়ে খেলার কথাও জানিয়েছেন ডমিঙ্গো। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একসাথে 18 সদস্যের বাংলাদেশ দল অনুশীলন করেছে হোম অফ ক্রিকেট শেরেবাংলায়। সিরিজ শুরুর আগে আরও একটি দিন পাচ্ছে তামিমের দল। 2 প্রস্তুতি ম্যাচে নিজেদের দায়িত্বটা জানা হয়ে গেছে। তারপরও শেষ মুহূর্তে শিশুদের ভুল শুধরাতে লম্বা সেশন চলেছে। মনে দূরত্ব মেলা, কিন্তু দায়িত্ব যখন দেশের জন্য তখন এক মোহনায় মিলেছেন সাকিব, তামিম। কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসের কাছ থেকে উইন্ডিজদের খুঁটিনাটি আদ্যপান্ত শুনলেন মনোযোগ সহকারে। 2 বন্ধুকে একসাথে দেখে ডমিঙ্গোর হাসি চওড়া হয়েছে। উইন্ডিজ বধে সেরে নিলেন মাস্টার প্ল্যান। শলা পরামর্শ শেষে সাকিব, তামিমের হাসিতেই স্পষ্ট কোচকে অভয় দিয়েছেন তারা। মাঠে কাঁধে কাঁধ রেখে লড়বেন 2 বন্ধু। অলরাউন্ডার সাইফুদ্দিন উইন্ডিজ সিরিজে ব্যাটে বলে অবদান রাখতে চান। বারবার ব্যাট বদল করে পরখ করছেন কোনটাতে তুলবেন 4-6-এর ঝড়। উইকেটে কি রেসিপি রেখেছেন গামিনী তা জানা যায়নি, তবে উইকেটে পেসারদের জন্য থাকবে সুবিধা সেটা বলতেই কি মুস্তাফিজ, রুবেলদের কাছে গেলেন এই কিউরেটর। স্কোয়াডে 5 পেসার। অভিজ্ঞ রুবেল, মুস্তাফিজ, তাসকিনদের আগে থেকে চেনা ওটিস গিবসনের। নতুন মুখ শরীফুল ইসলাম, হাসান মাহমুদকে নিয়ে যত চ্যালেঞ্জ বোলিং কোচের। মিঠুনের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন আছে। একাদশে সুযোগ পাবেন কিনা ম্যাচ পরিস্থিতিই বলবে। তবে সুযোগ পেলে প্রমাণের চ্যালেঞ্জ থাকবে, সেজন্যই ফিটনেসে বাড়তি মনোযোগ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশের বাকি 3 ম্যাচ সেন্ট্রাল ভেন্যুতে হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও সিলেটে আয়োজনের আশা ছাড়ছে না বাফুফে। ব্যস্ত সূচিতে পিছিয়ে যেতে পারে মার্চের বঙ্গবন্ধু গোল্ড কাপ। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নারী দলের আন্তর্জাতিক ম্যাচের জন্য এখনও কোনো প্রতিপক্ষ পাওয়া যায়নি, জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ওমানের পাশাপাশি কাতারের প্রস্তাব বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের বাকি সব ম্যাচ একসাথে এক ভেন্যুতে আয়োজনের। গ্রুপের বাকি দুই দল ভারত আফগানিস্তানও নাকি তাতে সায় দিয়েছে। কেবল ঘরের মাঠের সুবিধা হারাতে না চাওয়া বাংলাদেশ আগের সূচিতে ম্যাচ খেলতে আগ্রহী। আপাতত দেশগুলোর ফুটবল ফেডারেশনের সাথে চিঠি চালাচালি চলছে। কাতার আর ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়ায় এখনও আশাবাদী বাফুফে। অফিসিয়ালি আমরা ইতিমধ্যে কাতারকে জানিয়েছি, পার্টিসিপেটিং অন্যান্য কান্ট্রিগুলো ওমান, ইন্ডিয়া, আফগানিস্তান তাদেরকে জানিয়েছি, এশিয়ান ফুটবল কনফেডারেশনেরকেও জানিয়েছি আমরা। আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, এমনকি এটাও বলতে পারি ওমানের সাথে যে আমাদের সুসম্পর্ক রয়েছে, সো সেই কনসিডারেশন থেকে আমরা সকলের সাথে কাজ করছি। আমরা এফসির সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। বাট দিন শেষে আসলে সময়, টাইম উইলস এভরিথিং, যে আসলে জিনিসটা কোন দিকে যাচ্ছে। বাফুফের ক্যালেন্ডারে মার্চের শুরুতেই বঙ্গবন্ধু গোল্ড কাপ, কিন্তু মার্চের শেষ ভাগে বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচ একসাথে হলে পিছিয়ে যাবে আন্তর্জাতিক আসরটি। সব কিছু মিলে যদি মার্চের শেষের দিকে আমাদের সেন্ট্রালাইজ কোনো ভেন্যুতে যদি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো খেলতেই হয়, তো সেক্ষেত্রে আমাদের মার্চের ফার্স্ট 2 উইকস আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ 2021-এর যে একটা পরিকল্পনা করেছি বা অন্যান্য যে আমাদের প্ল্যানিংগুলো রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা এদিক সেদিক বা কিছুটা চেঞ্জ আসতেও পারে। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে বাদ পড়া জাতীয় নারী দলের, কিন্তু বেশ কটি দেশকে আমন্ত্রণ জানিয়েও সাড়া পায়নি বাফুফে। শেষে হলেও বা একটু দেরিতে হলেও আমরা দল ম্যানেজ করে ফেলবো। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম রাউন্ড। বিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে শেখ জামালকে এগিয়ে নেন অতাবেক ভালিয়ানোভ। বিরতি থেকে ফিরে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করেছে মানিকের দল। এবারে স্কোর শিটে নাম তুলেছেন নুরুল আফসার। শেষ দিকে 1 গোল শোধ দিয়েছে চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট নিক্সন গুলেরমে। কোনো বিরতি ছাড়াই কাল শুরু হবে লিগের দ্বিতীয় রাউন্ড। আরো একটা সুযোগ দেখলাম, গোলটা যেভাবে হয়েছিল দুর্দান্ত, এবং সেই গোলটা করেছিলেন নুরুল আফসার। ঠিক এই মুহূর্তের সুযোগটা কিন্তু কাজে লাগালো। আর এই ছিল খেলার খবরের অংশে। বিরতির পর এবার যা থাকছে অন্যান্য প্রসঙ্গ বলে দিচ্ছি। করোনাকালে রাজধানীতে প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি বিবাহ বিচ্ছেদের ঘটনা, দিনে অন্তত 39টি। আর তালাক আবেদনের 70% নারীদের। নারী আত্মসম্মান বোধ এবং আর্থিক সক্ষমতা বাড়ায় এর কারণ বলে মনে করছেন আইনজীবীরা। এ থেকে রেহাই পেতে অসহিষ্ণু মনোভাব পরিহার এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার পরের প্রসঙ্গ। প্রকল্পের টাকা খরচে কর্মকর্তাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান। সোমবার রাজধানীর আগারগাঁয়ে পরিসংখ্যান ভবনে জনশুমারি এবং গৃহগণনা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়নে শুমারির প্রকৃত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলমান শুমারির কার্যক্রমে পর্যাপ্ত অর্থের সংস্থান হয়েছে, তবে এ অর্থ যেন হিসাব করে ব্যবহার করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া প্রকল্পের সব ধরনের কেনাকাটা সঠিক সময়ে করতে হবে। করোনার কারণে এবার 10 মাস দেরিতে শুরু হবে জনশুমারি। আগামী 25 থেকে 31 অক্টোবর ষষ্ঠ জনশুমারির অনুষ্ঠিত হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। খরচও করবো, হিসাবও করবো। এভরি টাকা আমরা ব্যয় করবো, আমরা হিসাব করে করবো। এই একটা সামান্য মৌলিক কথা আমরা বারবার বলি। আমাদের সরকার ব্যয়ে বিশ্বাসী। ব্যয় ছাড়া অর্থনীতি স্থগিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ডিপ্রেশন কত শব্দ বলা হয় না, এগুলো হবে। ব্যয় করবো, কিন্তু যে ব্যয় আমাদেরকে ফিরিয়ে দিবে সেই ব্যয়টা করবো। কর্মস্থলে আর যাওয়া হলো না আকাশ ইকবাল এবং মায়া হাজারিকা দম্পতির। সোমবার সকাল 7টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর বিমানবন্দরের সামনে বাস চাপায় প্রাণ হারিয়েছেন এই দম্পতি।
মোটরসাইকেল আরোহী এই দম্পতিকে চাপা দেয়া বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছে চালক এবং তার সহকারী। 4 বছরের আফরান এখনো বুঝতেই পারছে না মা বাবা আর ফিরবে না। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাদের। বিমানবন্দরের সামনে বাস চাপায় প্রাণ হারানো আকাশ মায়া দম্পতির একমাত্র সন্তান আফরান। পরিবারে চলছে মাতম। আমার 2 পোলা মেয়ের স্কুলে ভর্তি করাইতে হইব। কই মাগো বেতন পায়ালো তারপরে ভর্তি করাই দিব, আমার আর কেডা করব? মানে বাবা মা তো আল্লাহ নিয়ে গেছে, মানে ওর অবস্থাটা কি হবে? ওর একটা ভবিষ্যৎ আছে না, আর এই ভবিষ্যতের ইয়াটা কে নিবে? ওর বাটটা। প্রতিদিনের মতো সোমবারও মেয়ে আফরানকে বাসায় রেখে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা। সকাল 7:30টার দিকে বিমানবন্দর এলাকায় আজমেরি গ্লোরি নামের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। যাই দেখি লাশ উড়েতেছে। এখন শুনলাম যে বললো পিছু থেকে ধাক্কা দিছে, তারপর চাপাটাতে মারা গেছে। চাপা দেয়া বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই আজমেরি গ্লোরি যে গাড়িটা, এটা ধরতে সক্ষম হয়েছে, কিন্তু ড্রাইভার হেল্পার এরা পালাতক। তো আমরা তাদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। নিহত আকাশ ও মায়া দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাদের বাসা দক্ষিণ কানের মোল্লারটেক এলাকায়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় মামলার 5 আসামির মধ্যে 4 জনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি জাহাঙ্গীর পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুজ্জামান লিটন জানিয়েছেন, 2004 সালের 27 জুন নগরীর ইসলামপুর এলাকায় স্থানীয় পত্রিকা দৈনিক জন্মভূমির কার্যালয়ের সামনে পত্রিকাটির প্রকাশক এবং সম্পাদক হুমায়ুন কবির বালুকে বোমা মেরে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। প্রায় 16 বছর পর বিস্ফোরক মামলার রায় ঘোষণা হলো। তবে রায়ের প্রতিক্রিয়ায় অসন্তোষ জানিয়েছে বালুর সহকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা। এর আগে 2008 সালে হত্যা মামলার রায়ে 7 আসামিকে খালাস দেয় আদালত। করোনাকালে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। ঢাকায় দিনে তালাক হচ্ছে 39টি, মাসে এই সংখ্যা হাজারেরও বেশি। আর বিবাহ বিচ্ছেদের আবেদন করা 70% নারী। আইনজীবীরা বলছেন, নারীর আত্মসম্মান বোধ, আর্থিক সক্ষমতা তাদেরকে নির্যাতন সহ্য থেকে বিরত করেছে এবং তারা সেটি এখন মানতে নারাজ। তাই তারা এখন এই ডিভোর্সের দিকে এগোচ্ছে। এই সমস্যা কাটিয়ে উঠতে পারিবারিক বন্ধন সুদৃঢ়ের পাশাপাশি অসহিষ্ণুতা কামনার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন সোনিয়া আক্তার। 7 বছরের ছেলে আনিসকে নিয়েই তার সংসার। অভিযোগ, স্বামী দেয়নি সংসার সন্তানের ভরণ পোষণের খরচ। একের পর এক জড়িয়েছে বিয়ে বহির্ভূত সম্পর্কে, করেছে দ্বিতীয় বিয়ে। তাই 4 মাস আগে ইতি টেনেছেন 11 বছরের দাম্পত্যের। বাচ্চাটার যখন 8 মাস, তখন আমি বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসায় কাজ করে খাইতেছিলাম। তারপরে আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো। তারপর মনে করছে না, সে শুধরে ফিরে আসবে, কিন্তু সে শুধরে আসে না, বরঞ্চ সে আরেকটা বিয়ে করছে। তারপরে তাকে আমি বাধ্য হয়ে ডিভোর্স করছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের হিসাবে গত 7 বছরে বিয়ে বিচ্ছেদের প্রবণতা বেড়েছে 38%। 2018 সালের তুলনায় 19-এ 17%, আর 20-এ তা আগের বছরের চেয়ে বেড়েছে 30%। 2019 সালে মাসে তালাক হয়েছে 920টি, 2020-এ সে সংখ্যা 1194টি। ঘণ্টায় আবেদন 1টি। এর কারণ হিসেবে নারীর সামাজিক অগ্রগতি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কথা সামনে এনেছেন আইনজীবীরা। নারীর যে ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর অনেক বেশি অংশগ্রহণ এবং সেই সাথে সাথে যত দিন যাচ্ছে পুরুষ সদস্যদের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা অনেকটাই কমে আসছে, যার ফলে কিন্তু এই তালাকের মতো ঘটনাগুলো অনেক বেড়ে যাচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে পারস্পরিক সমঝোতার বিকল্প দেখছেন না সমাজ বিশ্লেষকরা। পাশাপাশি সহিষ্ণুতা বাড়ানোর পরামর্শ তাদের। স্বামী স্ত্রীর মধ্যে জেদাজেদি থাকবে, সাংস্কৃতিক ভিন্নতা থাকবে, ব্যক্তিত্বের সংঘাত, এইসব কারণে সাধারণত বিচ্ছেদ হয়।
এখন উভয় যদি সহনশীল হয়, বিচক্ষণ হয়, তাহলে এটা বহুলাংশে কমে যাবে। একজন একজনকে বুঝতে হবে, আবেগ নিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। মানসিক চাপ দাম্পত্য কলহ তৈরি করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, সহনশীলতার মধ্য দিয়ে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।